পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় আজকে ঘোষণা করা হলো। এই রায়ের মাধ্যমে হাইকোর্ট বিভাগে যে রায় হয়েছিল এটি বহাল রাখা হয়েছে। এর অর্থ হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট ডিভিশনে যে 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন, এই 4টি বিষয় অসাংবিধানিক ঘোষিত থাকবে। এছাড়া বাকি যে বিষয়গুলো আছে এগুলো সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। যে 4টি বিষয় হাইকোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছিলেন তার মধ্যে 1 নম্বর ছিল আমাদের বর্তমান সংবিধানের অনুচ্ছেদ 7-এর ক এবং 7-এর খ। 7-এর ক এবং খতে ছিল এই সংবিধানের কতগুলো বিষয় আছে এগুলো পরিবর্তন করা যাবে না। যদি কেউ পরিবর্তন করেন তাহলে সেটা হবে সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা, কনস্টিটিউশনাল সেডিশন। আমাদের হাইকোর্ট বিভাগ এই অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আপিল বিভাগে এই অনুচ্ছেদ অসাংবিধানিক থেকে গেল। দ্বিতীয়, আমাদের হাইকোর্ট বিভাগ গণভোটের যে বিধান ছিল এই গণভোটের বিধানকে পুনঃপ্রবর্তন করেছিলেন। আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে গণভোটের বিধান পুনঃপ্রবর্তিত হলো। তৃতীয় হলো বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 44-এর 2 অনুযায়ী নিম্ন আদালতকে রিটের ক্ষমতা দেওয়া হয়েছিল। হাইকোর্ট বিভাগ এই রিটের ক্ষমতা প্রদানকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আমাদের আপিল বিভাগ এই অসাংবিধানিক ঘোষণা করার জায়গাটাকে অসাংবিধানিক রেখেছেন, অর্থাৎ হাইকোর্ট ডিভিশন ছাড়া আর কোনো আদালতে রিট আবেদন করার কোনো এখতিয়ার থাকবে না। আর চতুর্থ ছিল তত্ত্বাবধায়ক সরকার। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল ঘোষণা করা হয়েছিল। আমাদের হাইকোর্ট বিভাগ ওই বাতিলটাকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে ওই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট ডিভিশন যে বাতিল করেছেন এই বাতিলটাকে যে বাতিল করেছেন সেই বিষয়টা বহাল থাকবে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে আর কোনো বাধা থাকলো না। এছাড়া যেগুলো রাষ্ট্রের পলিসি, রাষ্ট্রের নীতি, যেমন সংবিধানের প্রস্তাবনা আর্টিকেল 8, 9, 10, 11, 12, 25 এগুলো সহ যেগুলো নীতি কথা, এই নীতির বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের দায়িত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। অনেকাংশে জাতীয় সংসদের উপর নির্ভর করবে জুলাই চার্টার থেকে শুরু করে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা নেবেন। এই 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলো সংসদের সামনে উন্মুক্ত থাকলো। সংসদ সকলের সম্মিলিত প্রচেষ্টায় 2/3 মেজরিটিতে বাকিগুলোকে পাশ করবেন, কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না। আজকের রায়ের মর্মকথা হলো 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করা হলো। এছাড়া বাকি যে বিষয়গুলো ছিল এগুলো মহান জাতীয় সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। মহান জাতীয় সংসদ আমাদের এক্সপেকটেশন হবে পাশ করার ক্ষেত্রে জুলাই চার্টারের বিষয়গুলোকে বিবেচনা করবেন, কারণ জুলাই চার্টারটাও আমরা দেখিয়েছিলাম আপিল বিভাগে। জুলাই চার্টারে বেশ কিছু বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়েছিল। এই বিষয়গুলো করতে, অ্যামেন্ডমেন্ট আনতে কিংবা সংস্কার করতে পার্লামেন্টের সামনে আর কোনো বাধা থাকলো না। সংসদ ঠিক করবে, যেমন ধরুন আমাদের অনুচ্ছেদের 4-এর এ, এখানে ছিল ছবির কথা, জাতির পিতার কথা। এই বিষয়টি যেহেতু একটা নীতিগত সিদ্ধান্তের বিষয়, এই জন্য এটি সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় ছিল 4টি মূলনীতি থাকবে। একটা হবে ন্যাশনালিজম, একটা হবে ডেমোক্রেসি, একটা হবে সোশ্যালিজম, আর একটা হলো সেকুলারিজম। কিন্তু মাঝখানে পরিবর্তন হয়ে সেকুলারিজমের জায়গায় হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়গুলো কি হবে এটা ঠিক করবে জাতীয় সংসদ। এইটি বর্তমান আদালত ঠিক করে দেননি। একই সাথে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে এগুলো বর্ণনা করা আছে আর্টিকেল 8, 9, 10, 11 এবং 12। এগুলোতে কি বিধান হবে এগুলো নির্ধারণ করবে জাতীয় সংসদ। আর্টিকেল 38 সভা অ্যাসোসিয়েশন করার স্বাধীনতা, রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এটি পরিবর্তন করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এখন এটি কেমন করে হবে এটিও জাতীয় সংসদ ঠিক করবে, এটি ঠিক করবে না আদালত। না, এখানে আপনি এটা একটা উইয়ার্ড
দ্যাট ওয়াজ এন উইয়ার্ড কনস্টিটিউশনাল প্রপোজিশন। সংবিধান কোনো পেনাল কোডের নাম না, সংবিধান কোনো দণ্ডবিধি না যে দণ্ডবিধিতে আপনি একজনকে সাজা দিবেন, কাকে দিবেন না, এগুলো দণ্ডবিধির কাজ। কেউ যদি অপরাধ করে, অপরাধ ডিটারমিন করবে দণ্ডবিধি, প্রসেস ফলো করবে ফৌজদারি কার্যবিধি। পৃথিবীর কোনো সংবিধানে বলা থাকে না কাকে আপনি শাস্তি দিবেন আর কাকে আপনি শাস্তি দিবেন না। ইট ওয়াজ এ উইয়ার্ড প্রপোজিশন। আমরা যারা সংবিধান পড়েছি, জেনেছি, দুনিয়ার যত সংবিধান জানা লোক আছে, কেউ কোনোদিন এটা সাজেস্ট করবে না যে সংবিধানের ভিতরে কাকে শাস্তি দিবেন আর কাকে শাস্তি দিবেন না এই বিধান আপনি ইনক্লুড করবেন। নো, ইট ইজ নট অ্যালাউড। এটি করা যায় না। সংবিধান পরিবর্তন করতে পারবে না, এটাও একটা উইয়ার্ড প্রপোজিশন। পরিবর্তন করতে পারবে না কেন? আজ থেকে 20 বছর আগে বা দুনিয়ার যে হালত ছিল, আজ থেকে 20 বছর পরে কি দুনিয়ার হালত পরিবর্তন হয় নাই? আজ থেকে 50 বছর পরে আমরা কেউই থাকবো না, নতুন জেনারেশন আসবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, এডুকেশন হবে। এই জন্য সংবিধানকে বলা হয় একটা লিভিং ডকুমেন্ট। এটি সময়, যুগ জিজ্ঞাসার পরিবর্তনের সাথে এখানে পরিবর্তন আনতে হয়। আমরা যদি বলি এটাতে কোনো পরিবর্তন আনা যাবে না, তার মানে কি এটা কি বাইবেল? এটা কি কোরআন? নো, আনসার ইজ নো। এই জন্য এই পার্টটুকু বাতিল করে দেওয়া হয়েছে। এটা কোনো কনসেপ্টে এটার সঙ্গে মিল হয় না, এই জন্য এই পার্টটুকুকে পরিপূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। সেডিশন একটা অপরাধ। বাংলাদেশের দণ্ডবিধির 124-এর ক অনুযায়ী সেডিশন একটা অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা একটা অপরাধ। কেউ যদি রাষ্ট্রদ্রোহিতা করে 124-এর ক অনুযায়ী তার বিষয়ে সরকারের পারমিশন নিয়ে মামলা হবে। তিনি যদি এটা ভায়োলেট করে থাকেন তাহলে তার বিচার হবে। সংবিধান কি করে বিচার করবে? সংবিধান তো কোনো বিচারের ডকুমেন্ট না। এটি হলো রাষ্ট্র পরিচালনা হবে কিভাবে তার দলিল হলো সংবিধান। তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন ছিল আগে 13 অ্যামেন্ডমেন্টে, সেটা ছিল লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস এটার হেড করবেন। আপনারা জানেন যে ওই জাজমেন্টটা রিভিউ হয়েছে, রিভিউ হয়ে আপিল অ্যালাউ হয়েছে, অর্থাৎ 13th অ্যামেন্ডমেন্ট আবার ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের পুরনো বিধান আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে বিধানটা বাদ করে দেওয়া হয়েছিল, বাদটাকে আজকে বাদ ঘোষণা করা হয়েছে। ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কি হবে এটি চাইলে পার্লামেন্ট 13 অ্যামেন্ডমেন্টের সঙ্গে যোগ বিয়োগ করে ঠিক করতে কোনো আইনগত বাধা থাকবে না। এখানে পূর্ণাঙ্গ রায়ের প্রয়োজন হবে না আমার মতে, কারণ আপিলটা ডিসমিস হয়ে গেছে। আপিল ডিসমিস হওয়ার মানে হলো হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটা বহাল আছে। হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টের পূর্ণাঙ্গ কপি আমাদের কাছে আছে। সুতরাং আইন মন্ত্রণালয় বলি আর সংসদের সামনে নতুন করে আপিলের ডিভিশনের জাজমেন্ট থেকে দেখার কিছু থাকবে না। ডিসমিসড না হয়ে যদি অবজারভেশন হতো, ডিসপোজড অফ হতো, তাহলে অপেক্ষা করতে হতো। এখানে অপেক্ষা করার কোনো দরকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।